আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি রিভিশন ক্লাস নিয়ে। আজকে আমরা সিভিক্স সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা সিভিক্স সেকেন্ড পেপারের রিভিশন ক্লাসের আমরা চ্যাপ্টার 2-তে এসে পড়লাম। তো 2 নিয়ে আমরা আজকে সৃজনশীল সলভিং এবং তার সম্পর্কে যা বিশদ আলোচনা সেই ব্যাপারে আমরা যাব। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে যদি সৃজনশীলের দিকে তাকাই, আচ্ছা প্রথমে এই বিষয়টা হলো আমাদের পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়ার যে জার্নিটা, এই জার্নি রিলেটেড হলো এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারের মধ্যে মূলত আর কি পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়ার বিভিন্ন ঘটনা এবং বিভিন্ন ঘটনার তাৎপর্য, ভূমিকা এবং বিভিন্ন ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। তো এই চ্যাপ্টারে যদি আমরা প্রথম সৃজনশীলটিকে দেখি, তাহলে আমরা দেখতে পারবো এখানে বলা হচ্ছে যে আমাদের রাজশাহী বোর্ড 2022, এক্ষেত্রে বলা হচ্ছে আমাদের প্রথমেই যে কত সালে পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করা হয়। কত সালে প্রথম পাকিস্তান সামরিক শাসন জারি করা হয়? এটা হলো আমাদের 1958 সাল, এবং এই মাধ্যমে আমাদের জেনারেল আইয়ুব খান এতে সামরিক শাসক হিসাবে ক্ষমতা গ্রহণ করেন 1958 সালে। তো আমরা যদি এবার যাই আমাদের দ্বিতীয় প্রশ্ন, এখানে জিজ্ঞেস করা হচ্ছে যুক্ত ফ্রন্ট কি, ব্যাখ্যা করো। যুক্ত ফ্রন্ট হচ্ছে মূলত যে পূর্ব বাংলার যে প্রাদেশিক নির্বাচন, এক্ষেত্রে পাঁচটি দল মিলে যে নির্বাচন একসাথে যুক্ত হয়ে যে অংশগ্রহণ করে, এটাই মূলত এটার নাম দেওয়া হচ্ছে যুক্ত ফ্রন্ট। 1954 সালে পাঁচটি দলের সমন্বয়ে পূর্ব বাংলার যে প্রাদেশিক নির্বাচন ছিল এটার মধ্যে তারা অংশগ্রহণ করে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের যে দলগুলো ছিল সেগুলো হলো আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, এটার মধ্যে যে ছিল একে শেরে বাংলা ছিল, এবং তিনি আসলে মূলত এই যুক্ত ফ্রন্টটি গঠন করে এবং এর প্রতীক কি ছিল? প্রতীক ছিল মূলত নৌকা। আর এর মধ্যে আরো দল ছিল নেজামি ইসলামী গণতন্ত্র দল এবং পাকিস্তানে খেলাফত রব্বানি পার্টি সমন্বয়ে। এরা বিপুল ভোটে জয়লাভ করে, কিন্তু তারপরেও এরা মাত্র 54 দিন ক্ষমতায় থাকতে পারে এবং তারপর তাদেরকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়। তো আমরা যদি গতে দেখি, গতে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে উদ্দীপকে বর্ণিত বিষয়টি তোমার পঠিত কোন বিষয়কে নির্দেশ করছে। আচ্ছা, উদ্দীপকে দেখি আমরা কি বিষয় নিয়ে বলা আছে। জাতীয়তা একটি মানসিক ধারণা, একটি ভাষা সাহিত্য। আচ্ছা, জাতীয়তা কি এটা বলা হচ্ছে, এইটুকুর মধ্যে আমাদের জাতীয়তা কি এটা বলা হচ্ছে, এটা আমরা জানি যে জাতীয়তা কি। এবং তারপর 1952 সালের একটি ঘটনার কথা বলা হচ্ছে, যার মাধ্যমে জাতীয়তাবাদের প্রকাশ ঘটে, মানে আমাদের বাঙালিদের জাতীয়তাবাদের প্রকাশ ঘটে এই 1952 সালের এই ঘটনার মাধ্যমে। তো এই ঘটনাটা আসলে কি? এই ঘটনাটা হলো আমাদের ভাষা আন্দোলন। আমরা যে ভাষা আন্দোলন করি, সালে যে ভাষা আন্দোলন হয়, এটাকে মূলত এই নির্দেশ করছে। তো এটা আমরা এইভাবে ব্যাখ্যা করব যে এখানে আমরা প্রথমে আসব যে এটা 1952 সালের ভাষা আন্দোলনকে নির্দেশ করছে, এবং তারপর এটা কিভাবে ভাষা আন্দোলনটা আসলে কখন হয়, কিভাবে হয়, এই বিষয়টাকে আমরা মূলত এখানে তুলে ধরবো যে ভাষা আন্দোলনটা কিভাবে হয় এবং তারপর ওই দিন কি হয়। 1952 সালের 26 জানুয়ারি যখন খাজা নাজিমুদ্দিন এসে বললো যে না, পাকিস্তানে রাষ্ট্রভাষা থাকবে উর্দু, ঠিক আছে, তখন যখন 21শে ফেব্রুয়ারি ছাত্ররা এই মিছিলে নামে 21শে ফেব্রুয়ারিতে, আর তখন 144 ধারা জারি ছিল। তো ছাত্ররা মিছিল নিয়ে তোমার 144 ধারা জারি, মানে এরকম বোঝানো হয় যে কিছু লোক একসাথে জমাট থাকতে পারবে না, তখন কোনো মানুষ একসাথে থেকে কোনো আন্দোলন মিছিল বা এইসব কিছু করতে পারবে না, মানুষ একসাথে থাকতে পারবে না, তাদের আলাদা হয়ে থাকতে হবে, বা আর কি তারা একসাথে সংগঠিত হয়ে কিছু করতে পারবে না। তো যখন তারা এই জারিটাকে অমান্য করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিয়ে যখন তারা রাষ্ট্রভাষা বাংলা চাই এটা নিয়ে যখন তারা আন্দোলন করতে শুরু করে, তখন আর কি আমাদের কি করে, তখন পাকিস্তানি শাসক গোষ্ঠী তাদের ওই হানাদার বাহিনী দ্বারা আমাদের ছাত্রদের উপর গুলি বর্ষণ করে। এর ফলে মারা যায় সালাম, বরকত, জব্বার, শফিউর সহ অনেকে, এরা মারা যায়। এবং আমরা উদ্দীপকেও কিন্তু আমরা 1952 সালের ঘটনাটা বলা হয়, অতএব আমরা বুঝতে পারি যে 1952 সালের ঘটনার সাথে এই যে ভাষা আন্দোলনের ঘটনা এটা মিলে যায়। অতএব আমরা বুঝতে পারি যে 1952 সালের যে ঘটনাটা বলা হয়েছে এটার মাধ্যমে আসলে আমাদের ভাষা আন্দোলনকে বোঝানো হয়েছে।
তো আমরা যদি গতে যাই, গতে দেখো ঘতে বলা হচ্ছে যে উক্ত আন্দোলনটি অসাম্প্রদায়িক রাজনীতির পথ প্রশস্ত করে। ঠিক আছে, অসাম্প্রদায়িক রাজনীতি, এই যে দেখো এখানে যেই ভাষা আন্দোলনটা ঘটে, এটাই কিন্তু বাংলাদেশের প্রথম আর কি জাতীয়তার ভিত্তিতে প্রথম আন্দোলন কিন্তু এই ভাষা আন্দোলন। এই ভাষা আন্দোলন যখন হয় এইখানে কিন্তু সবার কিন্তু এই বাঙালি যারা ছিল, ইভেন সম্পূর্ণ পাকিস্তানের হিসাব যদি আমরা করি, পাকিস্তানের একটা যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে 100% লোক আছে। ঠিক আছে, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলিয়ে এদের মধ্যে 56% লোক বাংলায় কথা বলতো, 56% লোক বাংলায় কথা বলতো এবং উর্দুতে কথা বলতো মাত্র 3% লোক, 3% লোক মাত্র উর্দুতে কথা বলতো। তো দেখো তারা কিন্তু এই এবং প্রায় বেশিরভাগ মানুষ বাংলাদেশে যারা ছিল বা পূর্ব পাকিস্তান তারা তো বাংলায় কথা বলতোই। ঠিক আছে, কিন্তু তারা কি বললো যে তারা এই বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে মেনে নেবে না, তারা উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে রাখবে, এটা বলা হলো। ঠিক আছে, তো এই বিষয়টা যখন বলা হলো তখন আর কি দেখো যারা বাঙালি ছিল, বাঙালি কারা, বাঙালি হিন্দুও আছে, বাঙালি মুসলমান আছে, বাঙালি বৌদ্ধ খ্রিস্টান কিংবা জৈন শিখ এই ধরনের সব ধর্মের লোকই কিন্তু বাঙালি। তো তারা যখন এই আন্দোলনটা শুরু করে তখন কিন্তু তারা বলেনি যে না বাংলা শুধু হিন্দুদের মুখের ভাষা, যেহেতু এটা সংস্কৃত থেকে আসছে, না এটা মানবো না, আর আমরা মুসলমান আমরা উর্দুর দিকে চলে যাবো, এইরকম কিন্তু ছিল না। বিষয়টা ছিল যে বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার মুখের ভাষা, আমি বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে মেনে নেব। এটা ম্যাটার করে না যে আমি আসলে কোন ধর্মের বা কি সম্প্রদায় আমার। ঠিক আছে, এটা ম্যাটার করে না। তার মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি যে এই আন্দোলনটাই কিন্তু আমাদের আসলে অসাম্প্রদায়িক রাজনীতির পথটাকে প্রশস্ত করে, যার ফলে আমরা পরবর্তীতে 1954 সালের যুক্তফ্রন্টের নির্বাচন যারা বিপুল ভোটে জয়লাভ করে, তারপর 1966 সালের 6 দফা, 1968 সালের শিক্ষা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান, 1970 সালের নির্বাচনের নিরঙ্কুশ বিজয় আওয়ামী লীগের এবং 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ, এই বিষয়গুলোর বীজ কিন্তু বপিত হয় এই 1952 সালের আমাদের যে ভাষা আন্দোলন এর মাধ্যমে কিন্তু তারা করে যে না এই ক্ষেত্রে আমরা বাঙালি, এটাই আমাদের সবচেয়ে বড় চেতনার জায়গা এবং আমাদের যে ভাষাগত যে ঐক্য, এটাই আমাদের জাতীয়তার একমাত্র লক্ষ্য। আমরা এই ক্ষেত্রে কোনো সম্প্রদায়ের কোনো আসে না। তো এইটার মাধ্যমে কিন্তু আমাদের মেনলি সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক যে বিষয়টা, এটার পথ প্রশস্ত হয়। ঠিক আছে, দেখো এক্ষেত্রে আমাদের যদি দ্বিতীয় কোশ্চেনে যাই, এক্ষেত্রে বলা হচ্ছে যে আমাদের যুক্তফ্রন্ট সরকারের কৃষিমন্ত্রী কে ছিল, যুক্তফ্রন্ট সরকারের কৃষিমন্ত্রী ছিল ইউসুফ আলী চৌধুরী। এটা মনে রাখবে, ইউসুফ আলী চৌধুরী ছিল আমাদের যুক্তফ্রন্ট সরকারের কৃষিমন্ত্রী। তো আমরা যদি তারপর যাই, এক্ষেত্রে বলা হচ্ছে আগরতলা মামলা বলতে কি বোঝায়। আগরতলা মামলা বলতে বোঝায় তোমার 1966 সালে যে 6 দফা ভিত্তিক বাঙালি জাতীয় জাগরণকে চিরতরে নস্যাৎ করার জন্য পাকিস্তান শাসক গোষ্ঠী বিভিন্ন পন্থা অবলম্বন করে। এর ফলে 1968 সালের জানুয়ারি মাসে বঙ্গবন্ধু সহ মোট কতজনকে, মোট কিন্তু 35 জনকে, বঙ্গবন্ধু সহ 35 জনকে তোমার রাষ্ট্রদ্রোহিতা এটার শাস্তি কিন্তু একদম তোমার হাইয়েস্ট লেভেল, যেটা হলো আমাদের সর্বোচ্চ শাস্তি হলো ডেথ পেনাল্টি, যেটা হলো আর কি ফাঁসি। ঠিক আছে, রাষ্ট্রদ্রোহিতা, এই রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হলো এই 35 জনের নামে এবং এর ফলে কিন্তু পরবর্তীতে এটারই আমাদের মেনলি আগরতলা মামলা বলা হচ্ছে। ঠিক আছে, এটাকে আগরতলা মামলা হচ্ছে এবং পরবর্তীতে কিন্তু এই আগরতলা মামলাকে কেন্দ্র করে ছাত্ররা এবং ছাত্র, শিক্ষক, কৃষক, জনসাধারণ যারা আছে সবাই মিলে কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই যে 1969 সালে একটা আন্দোলন করে এবং এতে এত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল যে এটাকে পরবর্তীতে আমাদের নামকরণ করা হয় গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান বলতে আর কি এই বিষয়টাকে করা হয় যে তোমার এমফাসাইজ করা হয় যে এইখানে গণমানুষের ঢল, গণজোয়ার, গণসমুদ্র বয়ে গিয়েছিল এই ক্ষেত্রে। তো আমরা দেখি যে আমাদের তৃতীয় কোশ্চেনকে এই ক্ষেত্রে বলা হচ্ছে বাঙালির উদ্দীপকে বাঙালির কোন দাবির প্রতি ইঙ্গিত করা হয়েছে, ব্যাখ্যা করো। কোন দাবি? এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে একটা চুক্তির কথা বলা হচ্ছে, সেই চুক্তিটা হচ্ছে ম্যাগনা কার্টা চুক্তি।
ঠিক আছে। এখন ম্যাগনা কার্টা চুক্তি বলতে আসলে বোঝানো হচ্ছে যে ওই 1215 সালে তোমার ইংল্যান্ডের রাজা এবং বিদ্রোহীদের মধ্যে একটা শান্তি বজায় রাখার জন্য একটা চুক্তি করা হয়, যেটাকে ম্যাগনা কার্টা বলা হয়। বাঙালিদের ম্যাগনা কার্টা আসলে কোনটা? আমরা কিন্তু এটা জানি যে বাঙালিদের একটা ম্যাগনা কার্টা আছে। বাঙালিদের ম্যাগনা কার্টা কোনটা? বাঙালিদের ম্যাগনা কার্টা হচ্ছে 1966 সালের 6 দফা। এটা কিন্তু বাঙালিদের ম্যাগনা কার্টা বা মুক্তির সনদ এটাকে বলা হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু বাঙালিদের মুক্তির সনদ, মুক্তির সনদ। তো এটা বাঙালিদের ম্যাগনা কার্টা বা মুক্তির সনদ। অতএব আমরা বুঝতে পারি যে কোন দাবি এটা হলো, এই যে আমাদের 6 দফা দাবিকে কিন্তু আমাদের করা হচ্ছে, এটাকে কি বলা, ইঙ্গিত করা হচ্ছে। তো 6 দফা দাবি কিন্তু আমাদের সবসময় 6 দফা মুখস্থ রাখতে হবে। এই 6 দফার যে দাবিগুলো আছে, 6টা দফা, এটা তোমার সবসময় মুখস্থ রাখতে হবে, কারণ এটা এডমিশনের সময় অনেক বেশি কাজে লাগবে, ঠিক আছে। এই 6 দফা কোন দফায় কি বলা হচ্ছে, ঠিক আছে, তারপর কোন দফার মাধ্যমে কি করো, 6 দফায় কত নম্বর দফায় কি বলা হচ্ছে, কয়টা দফায় অর্থনীতির বিষয় আছে, কয়টা দফায় রাজনীতির বিষয় আছে, কয়টা কোন দফায় প্রাদেশিক স্বায়ত্তশাসন, এই বিষয়গুলো কিন্তু তোমার মাথায় রাখতে হবে। এবং এগুলাই তোমার বলতে হবে যে বাঙালিদের ম্যাগনা কার্টা বলতে 6 দফা দাবিকে বোঝানো হয়, যেটা বাঙালিদের মুক্তির সনদ হিসাবে কাজ করে। এই বিষয়গুলাই তোমার পরে উদ্দীপকের সাথে মিলিয়ে তোমার এখানে লিখতে হবে। তো দেখো, তারপর আমাদের ঘতে যদি বলি, ঘতে আমাদের বলা হচ্ছে, ঘতে বলা হচ্ছে উদ্দীপকে বর্ণিত ঐতিহাসিক দাবির তাৎপর্য। এই তাৎপর্যটা, এই 6 দফার কিন্তু তাৎপর্যটা তোমাকে এই ক্ষেত্রে বর্ণনা করতে হবে, ঠিক আছে। এটার কিন্তু তাৎপর্য অপরিসীম। এটার এই অপরিসীম কেন অপরিসীম, ঠিক আছে, এইটাই তোমাকে এই ক্ষেত্রে করতে হবে, বিশ্লেষণ করতে হবে যে 6 দফা কখন হয়। 1966 সালে 5-6 ফেব্রুয়ারি যে লাহোরে যে বঙ্গবন্ধু যে ঘোষণাটা দেয়, ঠিক আছে, 6টা দফা করে, ওই বিষয়গুলোই তোমার তুলে ধরতে হবে। তারপর বলতে হবে যে এর মাধ্যমে আমাদের অর্থনৈতিক স্বাধীনতা চাওয়া হয়, আমাদের প্রাদেশিক স্বায়ত্তশাসন চাওয়া হয়, যেটা কিন্তু আমাদের বীজবপিত ছিল 1940 সালে 23শে জুন কিন্তু আমাদের লাহোর প্রস্তাব, যেটা শেরে বাংলা একে ফজলুল হক করেছিল, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্বায়ত্তশাসনের কথাটা ছিল। কিন্তু আজ 1966 সালে এসেও কিন্তু আমরা সেই স্বায়ত্তশাসন পাইনি, যেটার কথাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। তো এইগুলোর মাধ্যমে তোমার এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। তারপর তোমার ব্যাখ্যা করতে হবে তাৎপর্যগুলো তুমি এইভাবে ব্যাখ্যা করবে যে এত কিছু করার পরেও তারা আমাদের কিছু করছে না, আমাদের কথা গ্রাহ্য করছে না। এরপরে আমরা 1968 সালে আন্দোলন করলাম, শিক্ষা আন্দোলন, 1969 সালে আন্দোলন করলাম, এবং 70 সালে এই রূপটা কিন্তু আমরা দেখালাম যে আমরা আসলে আওয়ামী লীগের প্রতি এবং বঙ্গবন্ধুর প্রতি কতটা আমরা এই ক্ষেত্রে একমত আছি। এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখো নিরঙ্কুশ জয়লাভ করেছি। এবং তারপরে যখন তারা আমাদের রিজিম বা ক্ষমতা দিতে হলো না, সচেষ্ট হলো না বা সদ্ব্যবহার করলো না, তখন কিন্তু আমরা 1971 সালে কিন্তু একদম আমরা এই ক্ষোভে ফেটে পড়ে কিন্তু আমরা একদম মুক্তিযুদ্ধে নেমে পড়ি, একদম রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে হয়। তো এই যে তাৎপর্যগুলা, এটা কই থেকে আসলো? 1966 সাল থেকে কিন্তু এই বিষয়গুলো আসলো। মানুষ কিন্তু মুক্তির সনদ, মানুষ যে মুক্তির একটা পন্থা, এই পন্থাটা কিন্তু পেয়ে গেছিল 1966 সালে। এই বিষয়গুলো হলো 1966 সালের তাৎপর্য। দেখো, এই ক্ষেত্রে বলা হচ্ছে 1969 সালে গণ অভ্যুত্থান বলতে কি বুঝো? কতে বলা হচ্ছে 1970 সালে সাধারণ নির্বাচন আওয়ামী লীগ মোট কতটি ভোট পায়? এই ক্ষেত্রে আমাদের জাতীয় পরিষদে 167 পায়, আউট অফ কত? আউট অফ 169, 169টির মধ্যে 167 পায়। আর এক্ষেত্রে প্রাদেশিক ক্ষেত্রে 313টির মধ্যে তারা 298টি কিন্তু পায়, ঠিক আছে। এটা কিন্তু একটা নিরঙ্কুশ বিজয়, ঠিক আছে। এইটাই তোমার বলতে হবে। এই ক্ষেত্রে যেহেতু তোমার বলা হয়নি যে জাতীয় পরিষদের ক্ষেত্রে নাকি তোমার প্রাদেশিক পরিষদ, এই জন্য তোমার দুইটাই উল্লেখ করতে হবে। কিন্তু যদি আলাদা আলাদা চাই তাহলে যেটা চাবে সেটা দিলেই হয়ে যাবে। তারপর দেখো 1969 সালে গণ অভ্যুত্থান বলতে কি বোঝানো হয়? যদি দেখি 1969 সালে গণ অভ্যুত্থান মেইনলি আমাদের 1966 সালে যে বঙ্গবন্ধু মুক্তি সনদ দেয়, ঠিক আছে, মুক্তি সনদ প্রদান করে, আমরা পরের ইসে চলে গেছি। আচ্ছা, দেখো 1966 সালের 6 দফা প্রদান করা হয়। এটা
তারা মেনে নেয়নি। তারপর কিন্তু তোমার 1969 সালে আবার একটা 5 জানুয়ারি 11 দফা কর্মসূচি ঘোষণা করে। এক পর্যায়ে যখন এই আন্দোলনগুলা এবং বঙ্গবন্ধুকে তো তোমার 1968 সালেই করা হয়, গ্রেফতার করা হয় রাষ্ট্রদ্রোহিতার মামলায়। তার মানে এটা যদি বজায় থাকতো তাহলে কিন্তু তার ফাঁসি হয়ে যেতে পারতো, ঠিক আছে। এই বিষয়গুলো থেকে ছাত্র থেকে শুরু করে একদম যত মানুষ আছে দেশের সবাই কিন্তু স্বতঃস্ফূর্ত মানে কি একদম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একসাথে এই আন্দোলনটা করে, এবং এইটাই কিন্তু তোমার গণ অভ্যুত্থানের রূপ নেয়, এবং এটাকে পরবর্তীতে 1969 সালে গণ অভ্যুত্থান নামে পরিচয় করানো হয়। দেখো এক্ষেত্রে বলা হচ্ছে আমাদের গতে উদ্দীপকের ঐতিহাসিক ভাষণটি কে কোন প্রেক্ষাপটে দিয়েছিলেন। উদ্দীপকের ভাষণটি কোন ভাষণ, যেটা প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে, এটা কিন্তু 7ই মার্চের যে ভাষণ, 7ই মার্চের 1971 সালের 7ই মার্চের ভাষণের কথা কিন্তু এখানে বলা হচ্ছে, ঠিক আছে। 1971 সালে 7ই মার্চের ভাষণের কথা বলা হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের কে দিয়েছিল, কোন প্রেক্ষাপটে দিয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং কোন প্রেক্ষাপটে, যখন দেখলো যে 1952 সাল থেকে 1952 সাল থেকে আমরা তোমার করলাম, খাজা নাজিমুদ্দিন তোমার রাষ্ট্রভাষা উর্দুকে করার ঘোষণা দিল, তারপর যখন এগুলো ছাত্ররা মেনে নিল না, তারপর ছাত্রদেরকে গুলি করা হলো, তারপর 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচন করা হয়ে যুক্তফ্রন্ট নির্বাচিত হলো, কিন্তু তারা মাত্র 56 দিন তারা মাত্র ক্ষমতায় থাকলো, ঠিক আছে, 56 দিন ক্ষমতায় থাকলো। তারপর তাদের কি করা হলো, তারপর তোমার 1966 সালে 6 দফা দেওয়া হলো, যে ক্ষেত্রে প্রাদেশিক স্বায়ত্তশাসন চাওয়া হলো, সেটাও তারা দিল না। তারপর 1968 সালে বঙ্গবন্ধু গ্রেফতার করা হলো, 1969 সালে তোমার গণ অভ্যুত্থানের রূপ নিল, ঠিক আছে, এবং এর মধ্যে কিন্তু সামরিক শাসন চলতেছিল 1958 সাল থেকে। তো এই বিষয়গুলো যখন হলো তখন কিন্তু তোমার 10 লক্ষ লোকের আগমনের ফলে, ঠিক আছে, 10 লক্ষ লোকের উপস্থিতিতে রেসকোর্স ময়দানে, ঠিক আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7ই মার্চ কিন্তু তোমার একটি ঈদ, যেটাকে কিন্তু তোমার পরবর্তীতে কিন্তু পরোক্ষ স্বাধীনতা ঘোষণার হিসাবে উল্লেখ করা হয়, পরোক্ষ স্বাধীনতার ঘোষণা। প্রত্যক্ষ কোনটা, প্রত্যক্ষ হলো আমাদের যেটা তোমার 26শে মার্চ যেটা দেওয়া হয়, ঠিক আছে, 26শে মার্চ যেটা দেওয়া হয় সেটা হলো আমাদের প্রত্যক্ষ, আর এই 7ই মার্চেরটাকে আমরা পরোক্ষ হিসাবে করা হচ্ছে, ঠিক আছে। তো এই বিষয়গুলোই তোমার তুলে ধরতে হবে, ঠিক আছে। এখানে যে তোমার এখানে বলা হচ্ছে যে কে কোন প্রেক্ষাপটে দিয়েছিল, এই যে 52 সাল থেকে যে বিষয়গুলো, যে প্রত্যেকটা এক একটা ঘটনা এক একটা প্রেক্ষাপট। এবং তারপর ঘতে আমাদের বলা হলো যে উদ্দীপকের ভাষণটি ছিল বাংলাদেশ পরোক্ষ স্বাধীনতার, এই যে পরোক্ষ স্বাধীনতা, ঠিক আছে, এটা আমি জাস্ট বলে আসলাম, এটা বিশ্লেষণ করতে বলা হচ্ছে যে এটা কিভাবে পরোক্ষ স্বাধীনতা, ঠিক আছে। এটাই কিন্তু দেখো উক্তিটি যথার্থ হিসেবে বলতে হবে, তারপর তোমার বলতে হবে যে কি কেন এই 7ই মার্চের ভাষণের তোমার প্রেক্ষাপটটা বলতে হবে, তারপর এটা কারণ কি, এবং এটার ফলে আসলে দেখো মানুষ কিন্তু মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। এই 7ই মার্চের ভাষণের মাধ্যমে কিন্তু তোমার বঙ্গবন্ধু বুঝিয়ে দেয় যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার মানে সে সংগ্রামের কিন্তু একটা তোমার ঘোষণা কিন্তু পরোক্ষভাবে সে বলেই দিয়েছে যে না, আমাদের কিন্তু এখন লড়াই করতে হবে, আমাদের রক্ত যখন একবার দিয়েছে 1952 সাল থেকে, রক্ত আরও দিতে হবে, তারপরে এই দেশের মানুষকে মুক্ত করতে হবে, ঠিক আছে। এই বিষয়গুলো যখন বলে এটা আসলে কিসের বিষয়, এটা কিন্তু আমাদের স্বাধীনতার, এটা কিন্তু আমাদের যুদ্ধেরই একটা পরোক্ষ একটা ঘোষণা, যে স্বাধীনতারই একটা পরোক্ষ ঘোষণা, যেটা আলটিমেট রূপ লাভ করে 26শে মার্চে, ঠিক আছে, এবং যেটা আমরা ফল লাভ করি কবে, ফল লাভ করি আমরা একদম 16ই ডিসেম্বরে কিন্তু আমরা এটার ফল লাভ করি, ঠিক আছে। এই বিষয়টা দেখো এক্ষেত্রে বলা হচ্ছে যে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে কত সালে দেওয়া হয়, এটা দেওয়া হয় 1956 সালে, কিন্তু তখন তারা পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে করা হলো। তো পরবর্তীতে কিন্তু রাষ্ট্রভাষা ঘোষণা তারা করলো বাংলাকে, কিন্তু তারা তো আমাদের সঠিক ইগুলা দিল না, স্বায়ত্তশাসন দিল না, তারপর আমাদের অর্থনৈতিক কিংবা সামাজিক ক্ষেত্রে বৈষম্য তারা বৃদ্ধি করতে লাগলো। এই বিষয়গুলো কিন্তু তারপরে আমাদের মুক্তিযুদ্ধের দিকে ধাবিত করেছিল, যদিও পাকিস্তানে তারা রাষ্ট্রভাষা বাংলাকে দিয়েছিল 1956 সালে।
মৌলিক গণতন্ত্র কি? মৌলিক গণতন্ত্র হলো 1958 সালে তোমার যে 1958 সালে জেনারেল আইয়ুব খান যে তোমার আসে, ঠিক আছে, জেনারেল আইয়ুব খান আসার পরে সে কিন্তু এই মৌলিক গণতন্ত্র নামে একটি উদ্ভট গণতান্ত্রিক ব্যবস্থা ঘোষণা করলো। এই মৌলিক গণতান্ত্রিক ব্যবস্থাটা কি ছিল? এইটা ছিল তোমার মেইনলি হলো তোমার রাষ্ট্রপতিকে সরাসরি নির্বাচিত না করে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে, ওইটা কিন্তু তখন রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ছিল। এই ক্ষেত্রে তারা কি করলো, ডিরেক্ট রাষ্ট্রপতিকে নির্বাচিত না করে তারা প্রতিনিধি নির্বাচন করতে বলা হলো, এবং প্রতিনিধিরা তোমার এসে এই ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্ধারণ করবে। এটাকে তারা বলছিল মৌলিক গণতন্ত্র, যেটা একটা খুবই উদ্ভট একটা বিষয় ছিল। এবং এর ভিত্তিতে কিন্তু 1962 সালে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা তিনি চালু করেন, ঠিক আছে। আচ্ছা, তারপর যদি আমরা গতে আসি, গতে দেখো বলা হচ্ছে উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন আন্দোলনের মিল রয়েছে? দেখো কোন আন্দোলনের কথা বলা হচ্ছে, যে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেন 3% লোকের, মানে উর্দুকে, এবং তারপরে এটা বুকের তাজা রক্ত দিয়ে বিনিময়ে তা প্রতিহত করে। 1952 সালের এই ঘটনাকে বলা হচ্ছে, যেটা আমরা আলোচনা করে ফেলেছি। তুমি কি মনে করো উক্ত আন্দোলনে স্বাধীনতার সূত্রপাত করে? এটাও আমরা বলে ফেলেছি যে 1952 সালের পরে 54 সাল, 66 সাল, 68 সাল, 69 সাল, 70 সাল, 71 সালে স্বাধীনতা পর্যন্ত কিন্তু কিভাবে এটা তোমার নিয়ে যায় এই 52 সাল। তারপর দেখো আমাদের 5 নম্বর সৃজনশীলে বলা হচ্ছে শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু লাভ করে? এটা কিন্তু তিনি 1969 সালের 23শে ফেব্রুয়ারি, 1969 সালের 23শে ফেব্রুয়ারি কিন্তু তিনি বঙ্গবন্ধু উপাধিটা লাভ করেন, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের খতে বলা হচ্ছে 1971 সালে 25শে মার্চ রাত্রিকে কেন কালো রাত্রি বলা হয়? কেন বলা হবে না, আসলে এটা কোশ্চেন হওয়া উচিত ছিল, ঠিক আছে। এটা কেন বলা হয়? ওই দিন তারা যে আমাদের যত ছাত্র শিক্ষক যাকে পেয়েছে তাকে কিন্তু তারা হত্যা করেছে ওই 25শে মার্চ রাতে, ঠিক আছে। যখন তোমার তারপরে কিন্তু কি করলো, তারপর মুহূর্তে মানে প্রথম প্রহরে 26শে মার্চের প্রথম প্রহরে বা তোমার বলা যায় যে 25শে মার্চ মধ্যরাতে কিন্তু বঙ্গবন্ধু তোমার স্বাধীনতা ঘোষণা করলো, ঠিক আছে। স্বাধীনতার ঘোষণাটা করা হলো। মেইনলি কালো রাত্রি বলা হচ্ছে যে এই যে 25শে মার্চ তারা যে হত্যাযজ্ঞটা চালায় ঘুমন্ত এবং নিরস্ত্র মানুষের উপর, তারা যে মেশিন গান বা AK-47 যে গুলিগুলা করে মানুষগুলাকে হত্যা করে, এর জন্যই মূলত এটাকে কালো রাত্রি বলা হয়। দেখো এক্ষেত্রে বলা হচ্ছে উদ্দীপকে কোন ঐতিহাসিক কর্মসূচির কথা বলা হয়েছে? রায়হান এক মহান নেতা, বাঙালি স্বৈরশাসনের হাত থেকে মুক্ত করার লড়াই ছিল তার প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যে তিনি শাসক গোষ্ঠীর নিকট প্রাদেশিক স্বায়ত্তশাসন, পৃথক মুদ্রা ব্যবস্থা, প্রাদেশিক স্বায়ত্তশাসন, পৃথক মুদ্রা ব্যবস্থা, আধা সামরিক বাহিনী গঠন, এগুলো কখন করা হয়? এগুলো আমাদের 6 দফার মধ্যে করা হয়, 6 দফা। এই 6 দফা নিয়ে আমি এই জন্য বলেছি এটা মুখস্থ যদি তোমার থাকে তখনই তুমি বুঝতে পারবা যে এটা আসলে 6 দফা, এবং 6 দফা নিয়ে এখানে তোমার আলোচনা করতে হবে যে এটা কখন করা হয়, কোন প্রেক্ষাপটে করা হয়, এবং এর ফলে কি হয়, কোন কোন বিষয়ের উল্লেখ আসে, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু তোমার এখানে তুলে ধরতে হবে। ঘতে দেখো বলা হচ্ছে উক্ত কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। এই 66 সাল থেকে যে কিভাবে লাভ করে এটাও কিন্তু আমরা একটু আগে জাস্ট আলোচনা করে আসলাম যে 66 সাল থেকে কিভাবে, তারপর 68, 69, 70, 71 সালে যে আমরা কিভাবে এই বিষয়গুলো মুক্তি সনদের মাধ্যমে এইগুলা স্বাধীনতা লাভ করি, এই বিষয়গুলো কিন্তু আমাদের এই ক্ষেত্রে বলা হয়েছিল, ঠিক আছে। ওই বিষয়গুলো তোমার এখানে তুলে ধরতে হবে। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের 6 নম্বর সৃজনশীলে বলা হচ্ছে কত তারিখে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করে? মানে বঙ্গবন্ধু কবে নিজ দেশে স্বাধীন বাংলাদেশে আসে? এটা হলো 1972 সালের 10ই জানুয়ারি। 1972 সালের 10ই জানুয়ারি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তোমার বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করে, এবং এই 10ই জানুয়ারি কিন্তু আমাদের স্বদেশ প্রত্যাবর্তন দিবস, এটা কিন্তু মনে রাখতে হবে সাধারণ জ্ঞানের জন্য। 7ই মার্চের ভাষণের করো, এটা প্রথমে তুমি বলবা যে এটা পরোক্ষ একটা স্বাধীনতার ঘোষণা ছিল, প্রথমে বলে নিবা। তারপরে এটা কত সালে ঘোষণা করা হয়, এর মাধ্যমে বঙ্গবন্ধু কি কি বিষয়ের উল্লেখ করে, এবং ওই বিষয়গুলো কিভাবে বাঙালিকে মুক্তিযুদ্ধ এবং দেশ স্বাধীন করার ক্ষেত্রে এই বিষয়গুলোকে অনুপ্রাণিত করে, জনগণকে কিভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য অনুপ্রাণিত করে, এই বিষয়গুলোই তোমার এখানে তুলে ধরতে হবে 7ই মার্চের ভাষণের তাৎপর্যের মধ্যে। তাৎপর্য বলতে আর কি আমাদের গুরুত্বকে বোঝানো হচ্ছে, ঠিক আছে।
দেখো তারপর বলা হচ্ছে যে উদ্দীপকে এই প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন নির্বাচনের কথা বলা হচ্ছে, কোন নির্বাচন, যেখানে মার্কা ছিল নৌকা, এটা তো যুক্ত ফ্রন্টে ছিল 1954 সালেরটা কি? আচ্ছা দেখা যাক, মোট আসন 313টা ছিল, তার মানে এটা 1954 সালেরটা ছিল না। তারপর পূর্ব বাংলার জন্য আসন ছিল 169টি, এই ক্ষেত্রে তারা পেয়েছিল 167টি। ঠিক আছে, এই বিষয়গুলো কোন নির্বাচনে ছিল? 1970 সালের যে নির্বাচনটি ছিল সেই নির্বাচনের মাধ্যমে। তো অতএব আমরা বুঝতে পারি এটা 1970 সালের নির্বাচন। ঠিক আছে, আর তারপরে এই ক্ষেত্রে বলা হচ্ছে আমাদের উক্ত নির্বাচনে রাজনৈতিক দল বিজয় লাভ করে। কোন রাজনৈতিক দল? আওয়ামী লীগ। আওয়ামী লীগ কিন্তু বিজয় লাভ করেন, এবং বিজয়ের কারণ সমূহ, এক্ষেত্রে তোমার মেইন বিষয় হবে কারণ সমূহ, 1 2 3 এভাবে তোমার কারণ সমূহ কিন্তু তোমার এক্ষেত্রে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, কারণ সমূহ এক্ষেত্রে বলা আছে যে তারা আসলে আমাদের কি করে, পূর্ব অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য একটা পয়েন্ট দিলা, সামাজিক ক্ষেত্রে বৈষম্য, রাজনৈতিক ক্ষেত্রে বৈষম্য, প্রাদেশিক স্বায়ত্তশাসন না দেওয়ার ক্ষেত্রে বৈষম্য, কিংবা বলতে পারো 1952 সালে ভাষার জন্য জাতি হিসাবে আমরা প্রথম জাতি যারা আমরা নিজে রক্ত দিয়েছি ভাষার জন্য। তারপর বলতে পারো তুমি এই ক্ষেত্রে 1969 সালে গণ অভ্যুত্থান, 1968 সালে বঙ্গবন্ধু গ্রেফতার এবং রাষ্ট্রদ্রোহিতার মামলা, তারপর 1966 সালে 6 দফা এবং ওই দফাগুলো নাকচ করে দেওয়া, এই বিষয়গুলো কিন্তু আমাদের এই ক্ষেত্রে আওয়ামী লীগের বিজয় চূড়ান্ত কারণ ছিল। যে আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশ স্বাধীনতা নিয়ে প্রত্যক্ষভাবে এবং ফ্রন্ট লাইনে ছিল, এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু প্রতিবার পদে পদে তোমার এইগুলা কি বৈষম্যের শিকার হচ্ছিল, এবং এগুলার ফলে কিন্তু বাংলাদেশের মানুষও আলটিমেটলি তোমার বৈষম্যের শিকার হচ্ছিল, এবং এর ফলে কিন্তু বাঙালিরা তোমার নিজেদের যে ক্ষোভ এগুলা কিন্তু তারা তার প্রত্যক্ষভাবে কোথাও যাইতে পারে না। এই জন্য তারা কিন্তু কি করলো, তারা নির্বাচনের মাধ্যমে এই ক্ষোভটা প্রকাশ করলো পাকিস্তান সরকারের প্রতি, এবং এইটারই আলটিমেট ফলাফল কি ছিল, যে আওয়ামী লীগের চূড়ান্ত বিজয় ছিল। ঠিক আছে, এটা কিন্তু আওয়ামী লীগের চূড়ান্ত বিজয়ের কারণ ছিল। তারপর দেখি আমরা এই ক্ষেত্রে বলা হচ্ছে যে তোমার আগরতলা মামলার আসামি সংখ্যা কতজন ছিল? 35 জন ছিল। এটা কিন্তু আমরা ভুল করি, যে আমরা ভাবি যে বঙ্গবন্ধুকে ছাড়া হয়তো 35 জন ছিল, বঙ্গবন্ধুকে ছাড়া ছিল 34 জন, বঙ্গবন্ধু সহ ছিলেন 35 জন। তারপর দেখো অপারেশন সার্চ লাইট কি? অপারেশন সার্চ লাইট কি? যেটা আমাদের জন্য কালো রাত্রি, ওটাই হলো তাদের জন্য অপারেশন সার্চ লাইট। সার্চের নামে গুলি করে মেরে ফেলে। ঠিক আছে, এটা হলো তাদের সার্চ। এটা কিন্তু আবার এইরকম না, ঠিক আছে, যে অপারেশনের সময় যে লাইট ব্যবহার করে করা হয়, রোগীর রোগ সন্ধান করা হয়, সার্চ করা হয়, ওইটাকে অপারেশন সার্চ লাইট বলা হয়। ঠিক আছে, এটা দিও না, তাহলে মনে করো টিচার তোমার ফেলও করাই দিতে পারে। ঠিক আছে, যে অপারেশন সার্চ লাইট কি এটা না জানলে। জেনারেল ইয়াহিয়া খান অত্যন্ত সুকৌশলে অতর্কিত হামলার মাধ্যমে যে বাঙালিদের মনে করো রাত 11টা থেকে বর্বরচিত হামলা চালায়, এবং এটারই নাম দেয় তোমার অপারেশন সার্চ লাইট। ঠিক আছে, দেখো এক্ষেত্রে বলা হচ্ছে যে আমাদের উদ্দীপকের রচনা সমূহ তোমার পঠিত যে বিয়োগান্তক ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। দেখো এক্ষেত্রে বলা হচ্ছে উদ্দীপকের রচনা সমূহ কি আছে? কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, ওরা আমার মুখের ভাষা কাড়িয়ে নিতে চায়, তারপর উপন্যাস ছিল আরেক ফাল্গুন, নাটক ছিল কবর। এগুলা কখন রচনা করা হয়? এটা রচনা করা হয় 1952 সালে, যখন তারা আমাদের ভাষা আন্দোলন সময় যাদেরকে হত্যা করা হয় ওই ভাষা শহীদদেরকে নিয়ে এবং আমাদের বাংলা ভাষাকে নিয়ে এই গান এবং এই রচনা বা এই নাটক উপন্যাসগুলো করা হয়। তো কোন ঘটনাকে? 1952 সালের ঘটনাকে করা হয়। এটাই তুমি ব্যাখ্যা করবে, যেটা প্রিভিয়াসলি আমি বলে দিয়েছি। এবং স্বাধীন বাংলাদেশে অভ্যুদয়ের উদ্দীপকের সাথে সামঞ্জস্য ঘটনাটির তাৎপর্য বিশ্লেষণ করে। এটা নতুন করে বলার কিছু নেই যে 1952 সালের ঘটনাটা কিভাবে আমাদের স্বাধীনতার ক্ষেত্রে ধাবিত করে। তো দেখো এখানে আমাদের 8 নম্বর সৃজনশীলের কথা বলা আছে। তো 8 নম্বর সৃজনশীলে আমরা যদি দেখি যে কে 6 দফা কর্মসূচি ঘোষণা করেন। 6 দফা কর্মসূচি ঘোষণা করেন কে? এটা যদি কেউ না জানে তাহলে আর কি বলবো, এটা অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা কর্মসূচি ঘোষণা করেন 1966 সালের 5-6 ফেব্রুয়ারি যে লাহোরে যে হয় সম্মেলন হয়, সেই সম্মেলনের মধ্যে সে এই দফাগুলো ঘোষণা করেন।
আচ্ছা, তারপর দেখি আমরা অপারেশন সার্চলাইট সম্পর্কে কি জানো, এটা আমরা অলরেডি বলে দিয়েছি। তারপর দেখো এটা বলা হচ্ছে উদ্দীপকের দাদু কোন নির্বাচনের কথা বলা হচ্ছে। নির্বাচন দেখেছি যে নির্বাচনটি ছিল অত্যন্ত সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ। তিনি অনেকগুলো রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করলেও বাঙালিরা একটি নির্বাচন দলকেই ভোট দিয়ে জয়যুক্ত করেছিল, কিন্তু পরবর্তী শাসক ক্ষমতা হস্তান্তর করেনি। এটা 1970 সালের নির্বাচনের কথা বলা হচ্ছে, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি, কারণ 1970 সালের নির্বাচনের মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলো দল থাকলে এক্ষেত্রে আওয়ামী লীগ কিন্তু নিরঙ্কুশ আসনে তারা জয়লাভ করে। তারা 1900 কারণ এর পূর্বের যে 23 বছরের যে শোষণ নিপীড়ন এবং পাকিস্তানের যে স্বায়ত্ত শাসন এবং তার না দেওয়ার যেসব বিষয় এবং তারা যেসব শোষণ নিপীড়ন করে, এর ফলে যে বিষয়টা উঠে আসে, এইটাই মানুষ কিন্তু তার ক্ষোভটাকে প্রকাশ করে এই মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। এবং এই নির্বাচনটি অবাধ এবং সুষ্ঠু দিয়েছিল পাকিস্তান সরকার, এটা ভেবে যে নির্বাচন দেওয়ার দরকার, আমরা তো ক্ষমতা হস্তান্তর করবই না। তো অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় এবং সেই ক্ষেত্রে জনগণ তার রায় প্রকাশ করে ভোট প্রদানের মাধ্যমে, এবং যেটার ফলাফল আমরা দেখতে পারি 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে। কিন্তু পরবর্তীতে যেই রকম ভাবনা ছিল সেই রকমই কাজ করে পাকিস্তান সরকার। তারা কিন্তু তো কোনো ক্ষমতা হস্তান্তর করেনি, বরং তারা কি করলো, তারা দিব এরকম বলে তারা ডেটগুলো পিছাতে থাকে। দেখো এক্ষেত্রে আমাদের ঘতে কি বলা হচ্ছে, উক্ত নির্বাচনের ফলাফল পাকিস্তানে ভাঙ্গন ত্বরান্বিত করে। আচ্ছা, এটার বিষয় হলো, কারণ মানুষের একটা সময় এসে কিন্তু একটা সময়ের পরে কিন্তু দেয়ালে পিঠ থেকে যায়, ঠিক আছে। এই বিষয়টি কিন্তু এখানে উঠে এসেছে, যখন আমরা দেখতে পাচ্ছি যে তোমার এই নির্বাচন 1954 সালের নির্বাচনে আমরা জয়যুক্ত হয়ে আমরা করতে পারি, মাত্র 56 দিন ক্ষমতায় ছিলাম। তারপরে এই ক্ষেত্রে আমরা 1970 সালে এই নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা পাচ্ছি না, তখন কিন্তু বাঙালিদের মনেই আসলো যে না, এইভাবে আর চলতে পারে না, এইভাবে আর আমরা আর ক্ষমতায় আসতে পারবো না। এবং এক সময় হয়তোবা তারা আমাদের শোষণ নিপীড়ন এটা যখন একদম চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে, তখন কি হলো, তখন তারপর যে সম্মেলনগুলো হলো 1971 সালের 10ই মার্চ 10 লক্ষ লোকের সামনে, 7ই মার্চ 10 লক্ষ লোকের সামনে কিন্তু তারা আমাদের করলো, বঙ্গবন্ধু ঘোষণা দিল, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এই স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরে কিন্তু বাঙালিরা বুঝতে পারে যে না, এই পাকিস্তান, এখন আর আমরা পাকিস্তান হিসাবে থাকবো না, এখন আমরা পূর্ব বাংলা এবং পরবর্তীতে বাংলাদেশ নামটা সিলেক্ট করে যে না, আমরা এখন আর মধ্যে অন্তর্ভুক্ত থাকবো না, তাদের অন্তর্ভুক্ত আমরা এখন আর থাকবো না, এখন আমরা নিজেরা একটি দেশ গঠন করব এবং নিজেদের সরকার গঠন করব, এবং সেই ক্ষেত্রে আমরা নিজেদের স্বাধীনতার মাধ্যমে নিজেরাই এই ক্ষেত্রে আমরা সুশাসন গড়ে তুলব, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু এখানে উঠে আসে, এবং যেটা কিন্তু পরবর্তীতে কিসে সহায়তা করে, যেটা কিন্তু পরবর্তীতে আমাদের স্বাধীনতা ত্বরান্বিত করে এবং পাকিস্তানের ভাঙনটা ত্বরান্বিত করে। এই বিষয়টা যদি পাকিস্তান সরকার তখন আমাদেরকে ক্ষমতা দিত, আংশিক ক্ষমতাও যদি দিত, তাহলেও কিন্তু পাকিস্তানটা এত তাড়াতাড়ি ভেঙে যেত না, কিংবা বাঙালিরা এত তাড়াতাড়ি এত ক্ষেপে যাইত না, ঠিক আছে। কিন্তু যখন তারা দেখলো যে এই নির্বাচনের ফলেও তারা আমাদেরকে কোনো রকমের ক্ষমতা দিচ্ছে না, তারা আমাদেরকে মন্ত্রিপরিষদ ছাড়ছে না, তারা সরকারের ক্ষমতা দিচ্ছে না, আমাদের প্রাদেশিক স্বায়ত্তশাসন দিচ্ছে না, তখন কিন্তু বাঙালিরা বুঝতে পারে এবং তখন বুঝে যে না, এখন পাকিস্তানের ভাঙনের সময় এসে গেছে, এবং এর ফলে কিন্তু আসলে পাকিস্তানের ভাঙনটা ত্বরান্বিত হয়। আচ্ছা, তারপর যদি আমরা দেখি এক্ষেত্রে বলা হচ্ছে তিতুমিরের আসল নাম কি। তিতুমিরের আসল নাম কি, এটা কিন্তু আমরা দেখেছি মীর জাফর, না অবশ্যই মীর মীর নিসার আলী, এটা ছিল আমাদের তিতুমিরের আসল নাম। তিতুমিরের নাম শুনলে অনেকে হয়তো ভাবে যে সে হিন্দু ছিল, না, এটা কোনো হিন্দু নাম না, এটা কিন্তু সে একজন মুসলিম ছিল। মাওলানা ভাসানীকে মুসলিম জননেতা কেন বলা হয়? মাওলানা ভাসানী কিন্তু আমরা কিন্তু জানি না যে এই আওয়ামী লীগের কিন্তু প্রতিষ্ঠাতা ছিল এই মুসলিম নেতা মাওলানা ভাসানী, তিনি কিন্তু ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। তাকে কেন বলা হয়, যদি আমরা দেখি, তার মহতি ভূমিকার কারণে তাকে মুসলিম জননেতা বলা হয়। ব্রিটিশ ভারতের জমিতে তুমি মুসলিম জননেতা বলতে, মুসলিম বলতে কি নিপীড়িত, যে নিপীড়িত তাকে বলা হয় তোমার মুসলিম।
নিপীড়িত লোকদের কিন্তু মজলুম বলা হয়। সে কিন্তু তার যদি তুমি পোশাক পরিচ্ছদ দেখো, সে কিন্তু সবসময় একটা লুঙ্গি ফতুয়া পরে থাকতো আর মাথায় একটা টুপি থাকতো। কারণ তুমি সাধারণ মানুষের কাছে গেলে তোমার সাধারণভাবে যেতে হবে, তুমি কৃষকদের সাথে কথা বলবো কোট সুট পর, এইভাবে কিন্তু হবে না। তোমার যেইখানে সে যেমন তুমি যখন একটা প্রেজেন্টেশন দিবে তখন কিন্তু তোমাকে অবশ্যই কোট স্যুট টুট পরে যেতে হবে, কিন্তু যখন তুমি একজন কৃষকের সাথে যাবা, তুমি যখন মাঠে যাবা কাজ করতে, তখন কিন্তু তোমার সেইভাবেই যেতে হবে। তো ওনার মধ্যে কিন্তু এই গেট আপটা, এই রিস্কটা ছিল যে তখন উনি কিন্তু উনি কিন্তু সবসময় যেই মুসলিম জননেতা, মুসলিম যে জনগণ ছিল, যারা নিপীড়িত জনগণ, তাদেরকে নিয়েই তিনি সবসময় ভাবতেন এবং তাদের অবিচার, তাদের বিরুদ্ধে যে অন্যায় এবং অবিচার হতো সেগুলোর বিরুদ্ধে তিনি সোচ্চার হতেন। ঠিক আছে, দেখো এই বিষয়গুলো এখানে তুলে ধরে। সারা জীবন সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অক্লান্তর পরিশ্রম করেছেন, জেল জুলুমের শিকার হয়েছেন। ঠিক আছে, এবং তিনি কিন্তু একটা কথা, কখনোই বাংলাদেশ যে এটা ছিল, বাংলাদেশের বর্তমান যে সীমানাটা, ঠিক আছে, এটাকে তিনি কিন্তু কখনোই মেনে নেন। ঠিক আছে, তিনি বলেছেন যে আমাদের যে বঙ্গভঙ্গের আগে যে অংশটুকু বাংলা যে প্রদেশটা ছিল, ওই সম্পূর্ণ প্রদেশটা যেটা 2 লক্ষ বর্গ কিলোমিটার ছিল, ওইটাকেই আমরা সম্পূর্ণ বাংলা হিসাবে মেনে নিতে উনি বলেছিলেন। ওই সম্পূর্ণ অংশটাকে তিনি আদায় করতে চেয়েছিলেন, 2 লক্ষ বর্গ কিলোমিটার যে বিষয়টা ছিল। মানে এর মধ্যে আমাদের আসাম ছিল, তারপর আমাদের বিহার ছিল, আসাম, বিহার, উড়িষ্যা, এই বিষয়টা এইগুলাকে কিন্তু তিনি করতে চেয়েছিলেন, প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে তো ভারত আমাদেরকে ওই অংশটুকু দেওয়া হয়নি, বা যেহেতু আমাদের পাকিস্তান যখন বিভক্ত হয়ে যায় তখন কিন্তু পূর্ব পাকিস্তানে ওই অংশগুলো ছিল না। এর ফলে কিন্তু পরে আর উনি পরবর্তীতে চাইলেও আর এই অংশটুকু কিন্তু আর আমাদের বাংলার মধ্যে বা বাংলাদেশের মধ্যে আর প্রতিষ্ঠিত হয়নি। দেখো এক্ষেত্রে গতে বলা হচ্ছে, উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ ত্রাণকর্তার সাথে তোমার যে মহান নেতা, মানে একজন ত্রাণকর্তা, কবিগুরু সভ্যতার সংকট প্রবন্ধে আমি আশা করে আছি পরিত্রাণকর্তার জন্মদিন আসছে, আমি দৈর্ঘ্য কুটিরের মধ্যে অপেক্ষা করতে থাকবো। আচ্ছা, এবং রবি ঠাকুরের ত্রাণকর্তা চরম আশ্বাসের দৈববাণী নিয়ে এসেছেন কবে? 1971 সালের 7ই মার্চ, যিনি 25শে মার্চে এবং 26শে মার্চে প্রথম প্রহরে ঘোষণা করলেন, আজ হতে বাংলাদেশ স্বাধীন, চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাও। এটা কে? এটা হলো আমাদের ওয়ান অ্যান্ড অনলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঠিক আছে, ওনার কথাটাই বলা হয়েছে। তার মানে ত্রাণকর্তার সাথে কার আছে এটা আমরা প্রথম প্যারা একদম বলে দিব। ঠিক আছে, যে এই ক্ষেত্রে আমাদের আছে হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে। ঠিক আছে, তারপর দেখো তুমি এই ক্ষেত্রে বলবো যে বঙ্গবন্ধু কেন, বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য কি কি করেন। তিনি 24 বছর যে ছিল পাকিস্তান আমলে, যে 24 বছরের যে শাসনামল বা নিপীড়ন ছিল বাঙালিদের প্রতি, এর মধ্যে 12 বছর মানে অর্ধেক, হাফ টাইম তিনি শুধুমাত্র জেলেই ছিলেন। এটা কিন্তু একটা বিষয়। ঠিক আছে, তিনি যা জেলেই ছিলেন 12 বছর, তারপর তো তিনি রাষ্ট্রদ্রোহিতার মামলায় ডেথ সেন্টেন্স বা ফাঁসির রায় অভিষিক্ত হয়েছিলেন। ঠিক আছে, এই বিষয়গুলোই কিন্তু ছিল। এবং পরবর্তীতে তিনি ছয় দফা দিলেন মুক্তির সনদ। 7ই মার্চে তিনি আমাদের দিলেন, স্বাধীনতা ঘোষণা করলেন। 26শে মার্চ প্রত্যক্ষভাবে স্বাধীনতার ঘোষণা করলেন। এবং তিনি জেলে থেকেও যেভাবে উনি বাঙালিদের জন্য সরকার, মুজিবনগর সরকার গঠন করলেন, এবং তার নেতৃত্বে, যদিও তার প্রত্যক্ষ নেতৃত্ব ছিল না তখন মুক্তিযুদ্ধের সময়, যেহেতু তিনি জেলে ছিলেন, তারপরও তিনি ত্রাণকর্তা হয়ে এসেছিলেন বাঙালিদের জন্য। ঠিক আছে, এর আগেও অনেক নেতা ছিল। ঠিক আছে, কিন্তু ওনার মতো ইম্প্যাক্ট, ওনার মতো গুরুত্ব কেউ করতে পারেনি, বহন করতে পারেনি, কিংবা ওনার পরেও এখনো ওই রকম নেতা কেউ আসেনি। ঠিক আছে, এই জন্য কিন্তু আমরা বুঝতে পারি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেই ত্রাণকর্তার কথা বলেছেন, এবং সেই ত্রাণকর্তার সাথে কিন্তু 1971 সালের 7ই মার্চের যে নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার বিষয়গুলা আমাদের এই ক্ষেত্রে প্রতীয়মান হচ্ছে। তারপর দেখো এক্ষেত্রে ঘতে বলা হচ্ছে, মুক্তিযুদ্ধের পটভূমিতে 7ই মার্চের ভাষণ ছিল একটি মাইল ফলক, যেটা আমরা কিন্তু ওই যে পরোক্ষ একটা স্বাধীনতার ঘোষণা, ওই ক্ষেত্রে কিন্তু আমরা এই বিষয়গুলো উল্লেখ করেছিলাম। ওই বিষয়গুলোই তোমার এই ক্ষেত্রে তুলে আনতে হবে, যে কিভাবে এটা একটা মাইল ফলক, মানে এটা কিভাবে আমাদের পরবর্তী স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত কিভাবে
করে, কিভাবে উজ্জীবিত করে, কিভাবে মানুষকে অনুপ্রাণিত করে, কিভাবে মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবনের পরোয়া না করে, নিজের ফ্যামিলির পরোয়া না করে, হিন্দু হয়ে মুসলমান হয়ে অসাম্প্রদায়িকভাবে। এই বিষয়গুলো তোমার এখানে পয়েন্ট পয়েন্ট দিয়ে করলে বেশি সুন্দর হবে আর কি, এইভাবে তুমি করে দিবা। তারপর দেখো এক্ষেত্রে আমাদের পরবর্তী হিসেবে বলা হচ্ছে কোন আইনের মাধ্যমে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের হয়। এটা কোন আইন? 1947 সালে যে ভারত স্বাধীনতা আইন ছিল 1947 সালে, ঠিক আছে, এই আইনটাই ছিল আমাদের ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। লাহোর প্রস্তাবের মূল বক্তব্য কি ছিল? লাহোর প্রস্তাব কে প্রবর্তন করে? 1940 সালের 23শে মার্চ প্রবর্তন করে শেরে বাংলা একে ফজলুল হক, এবং তার মূল কথা ছিল মুসলমানদের জন্য স্বাধীন রাষ্ট্র গঠন। এটা তোমার এক লাইনে বলতে হবে যে তার মূল কথা ছিল মুসলমানদের জন্য স্বাধীন রাষ্ট্র গঠনই ছিল এর মূল কথা। তারপর কে প্রবর্তন করে, আরো কি কি বিষয়ের মধ্যে উল্লেখিত ছিল, ওই বিষয়গুলো তারপর তুমি এখানে তুলে ধরবা। গতে বলা হচ্ছে দেখো উদ্দীপকে উল্লেখিত মামলার সাথে তোমার পাঠ্য বইয়ের কোন মামলা? স্বাধিকার চাওয়া ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে জনপ্রিয় নেতাকে পরবর্তীতে তীব্র আন্দোলনের মুখে করা হয়। এটা কোন? আগরতলা মামলা। এটা কোন মামলা? এটা হলো আমাদের আগরতলা মামলা, যেখানে বঙ্গবন্ধু সহ 35 জনের নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা প্রদান করা হয়। রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়, ঠিক আছে। তার মানে এটা আমরা বুঝতে পারি যে এটা আগরতলা মামলার কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো এই বিষয়গুলো তোমার এক্ষেত্রে বলতে হবে যে 18 জানুয়ারি 1968 সালে তাদেরকে গ্রেফতার করা হয়, ঠিক আছে। এটা তারপর গণ আন্দোলনের কথা যেহেতু উদ্দীপকে বলা ছিল, গণ আন্দোলনটা হয় 1969 সালে। 1969 সালে গণ আন্দোলনের মুখে ওই সামরিক শাসক তাকে এই মুক্তি দিতে নিঃশর্ত মুক্তি মানে তার এই মুক্তির জন্য তাকে কোনো কিছু করতে হবে না, সে মুক্ত, আজ থেকে নিঃশর্তভাবে সে মুক্ত, এই বিষয়গুলো দেওয়া হয়। তারপর তাকে 22 ফেব্রুয়ারি জেনারেল আইয়ুব খান তাকে মুক্ত করে দেয়, এবং 23 ফেব্রুয়ারি কিন্তু তাকে এই বঙ্গবন্ধু ঘোষণা করা হয়, বঙ্গবন্ধু উপাধিটা তাকে প্রদান করা হয়, ঠিক আছে। তো এই বিষয়গুলো তোমার আমরা বুঝতে পারি যে এটা আসলে কোন ছিল, এটা আমাদের ছিল আগরতলা মামলার সাথে এটা মিল ছিল, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা যদি আসি ঘতে বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত নির্বাচনের মতো তোমার পাঠ্য বই। আচ্ছা, কোন নির্বাচনের কথা? মুক্তি লাভের মাত্র 1 বছর পর, মুক্তি লাভ করে 1969 সালে, 1 বছর পর মানে 1970 সাল। 1970 সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন 1970 সালে যে জাতীয় নির্বাচন হয়, এবং এটাই কিন্তু পাকিস্তানের প্রথম জাতীয় নির্বাচন হয়। 1947 সাল থেকে 1970 সাল, এত বছরের মধ্যে প্রথম জাতীয় নির্বাচন কিন্তু ওইটাই হয়, ঠিক আছে। আর বাংলাদেশে প্রথম জাতীয় নির্বাচন কবে হয়? 1973 সালে কিন্তু বাংলাদেশের জন্য জাতীয় নির্বাচন হয়। আর পাকিস্তানের প্রথম জাতীয় নির্বাচন হয় কোনটা? 1970 সালে। দুটাতে কিন্তু আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে, বিজয় লাভ করে, ঠিক আছে। তো এটা আমরা পাঠ্য বইয়ের কোন নির্বাচনটি? 1970 সালে। এবং এটার তাৎপর্য কি? এটার তাৎপর্য আমরা বলে দিয়ে আসছি যে এটার ফলে পরবর্তীতে কিভাবে এটা না মেনে নেওয়ার ফলে বাঙালিরা ক্ষোভে ফুঁসে ওঠে, এবং তারপর কিভাবে এর ফলে আমরা করে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং অবশেষে আমাদের দেশকে স্বাধীন করে। এই সৃজনশীলটা আমরা অলরেডি সলভ করে আসছি এই ছক দ্বারা, ঠিক আছে। যে এই ক্ষেত্রে দেখো মোট আসন 309টি ছিল, 223টি পেয়েছিল, নির্বাচনী মার্কা ছিল 21। আচ্ছা, এটা বলো তো এটা কোনটা, দেখে পারো কিনা। প্রতীক নৌকা ছিল, 21 দফা ছিল। এটা 1970 সালের নির্বাচন, এরকম ছকের কিন্তু আমরা একটা ছিল, এটা 1970 সালের নির্বাচন। 1970 সালে কি 21 দফা ছিল? 1970 সালে কি আসন 309টা ছিল? 1970 সালে কি ফলাফল আসন 200 এটা ছিল 23টা? 1970 সালে ছিল 313টা, প্রাপ্ত ছিল 298টা। তখন হ্যাঁ প্রতীক নৌকা ছিল, কিন্তু 21 দফা ছিল না। এটা হলো 1954 সালে যুক্ত ফ্রন্টের যে নির্বাচনটা, 1970 সালে নির্বাচন না। তো আমরা যদি দেখি কতে কি বলা হচ্ছে, প্রথম কবে করা হয়? 1958 সালে। দেখো এটা বলা হচ্ছে 1958 সালে আইয়ুব খান ইস্কান্দার মির্জা তোমার করে পাকিস্তান সামরিক শাসন করে, এবং প্রথম সামরিক শাসন হন কে? আইয়ুব খান, ঠিক আছে।
আচ্ছা, তারপর দেখি আমরা এই ক্ষেত্রে বলা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য প্রথমে তোমার আনতে হবে 1952 সালের প্রেক্ষাপট, 21শে ফেব্রুয়ারি যে প্রেক্ষাপটটা, এটা তোমাকে প্রথমে আনতে হবে। তারপর তারা যে হয়, তারপর আন্তর্জাতিক এটা কবে হয়, 1999 সালে। তোমার 1999 সালে কিন্তু এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়, ঠিক আছে। 1999 সালের 17 নভেম্বর এটা হয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়। এবং তারপর থেকে কিন্তু এটা শুধুমাত্র বাংলাদেশেই না, এটা সমস্ত পৃথিবীর যত ভাষাভাষী মানুষ আছে সবার জন্য এটা একটা মাতৃভাষা দিবস, যে ওই দিন সবাই তার মাতৃভাষা দিবস পালন করে এটা, ঠিক আছে। প্রথমে 1952 সাল থেকে কিন্তু এটা 1999 সাল পর্যন্ত কিন্তু এটা আমাদের শুধু ছিল, এটা বাঙালিদের বা বাংলাদেশের মাতৃভাষা দিবস ছিল, কিন্তু এটা পরবর্তীতে তোমার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে রূপ লাভ করে। দেখো এক্ষেত্রে বলা হচ্ছে কোন নির্বাচন অলরেডি আমরা করে দিয়েছি যে কোন নির্বাচন, এটা 1954 সালে যুক্ত ফ্রন্টের নির্বাচন, এবং কি কি কারণে এটাও কিন্তু আমরা বলে দিয়েছি যে কি কি কারণে এটা হলো। উক্ত নির্বাচনে ভোটের বিজয়ের কারণ ব্যাখ্যা করো। কারণ ব্যাখ্যার অন্যতম প্রধান কারণ ছিল আমাদের তোমার তাদের প্রাদেশিক স্বায়ত্তশাসন না দেওয়া, প্লাস সবচেয়ে বেশি যেটা ভূমিকা পালন করে 1952 সালে যে তারা আমাদের ভাইদেরকে হত্যা করে, ঠিক আছে, তোমার স্বাধীনতা না দিয়ে, এই বিষয়টা কিন্তু সবচেয়ে বেশি ছিল। তো আমরা যদি দেখি এক্ষেত্রে বলা আছে এই কারণগুলোই তোমার এক্ষেত্রে বলা আছে যে স্বায়ত্তশাসন ও ন্যায্য অধিকারের আদায় ঐক্যবদ্ধ করে তোলে, ঠিক আছে। তারপর আমাদের মুসলিম লীগকে আর চায় না তারা পূর্ব বাংলায়, কারণ তারা এই ক্ষেত্রে তারা আমাদের দেশের রাজনৈতিক দল না, তারা পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক দল, তারা আমাদের ভাষা বুঝে না, তারা আমাদের অধিকারকে বুঝে না। এর জন্য কিন্তু তোমার এই বিষয়গুলো কিন্তু পরবর্তীতে তোমার একদম বাঙালিকে ফুসিয়ে তোলে এবং 21 দফা প্রদান করা হয়, 21 দফা তারা মানে না, ঠিক আছে। তারা যার ফলে কিন্তু পরবর্তীতে তোমার এটাই করা হয় যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে তোমার ইসের জন্য যুক্ত ফ্রন্টের জন্য এটা সহায়তা করে। আচ্ছা দেখো পলাশির যুদ্ধ কত সালে হয়। পলাশির যুদ্ধ 1757 সালের পলাশির মাঠে পলাশির যুদ্ধ হয়। 3 জুন পরিকল্পনা কি, এটা আমরা পড়ে আসি। এটা হলো 3 জুন, কোন সালের 3 জুনকে বোঝানো হচ্ছে, এটা হলো মন্ত্রী কমিশন পরিকল্পনাকে বোঝানো হচ্ছে, যেটা ছিল তোমার 1947 সালের 3 জুন, ঠিক আছে। যেটাকে তোমার লর্ড মাউন্টব্যাটেন তোমার ওই সীমানা নির্ধারণের জন্য দেওয়া হয়, যেটাকে একই সাথে মুসলিম লীগ এবং জাতীয় কংগ্রেস প্রত্যাখ্যান করে। দেখো এক্ষেত্রে বলা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত নির্বাচনের সাথে তোমার পঠিত কোন বিষয়ের নির্বাচনের মিল রয়েছে, ঠিক আছে। কোন নির্বাচনের মিল রয়েছে এটা দেখো, সাহিত্য ভাষা আন্দোলন সংস্কৃতি আঘাত হানের ফলে জনগণ আন্দোলন দীর্ঘ 2 যুগ পর নির্বাচনের মাধ্যমে পছন্দের দলকে ভোট দিয়ে, 2 যুগ পর মানে কি, তার মানে 1970 সালের, এটা 1954 সাল বলা যাবে না, কারণ 1954 সাল কিন্তু 2 যুগ হয় না, 2 যুগ মানে 24 বছর পর প্রায়, ঠিক আছে। তার মানে এটা আমাদের বোঝানো হচ্ছে কোনটা, এটা আমাদের বোঝানো হচ্ছে আমাদের 1970 সালের নির্বাচনকে বোঝানো হচ্ছে। কর রাষ্ট্রটির রাজনৈতিক মৃত্যু ঘটায়। কর রাষ্ট্রটির উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচন বস্তুত পক্ষে দীর্ঘ 2 যুগ পর নির্বাচন ও তাদের পছন্দের দলকে ভোট দিয়ে বিজয় করে, কিন্তু ক্ষমতা হস্তান্তর না করে শাসক গোষ্ঠী নতুন ষড়যন্ত্র শুরু করলে জনগণের প্রিয় নেতা স্বাধীনতা ঘোষণা করেন, ঠিক আছে। তো এটা কিভাবে মৃত্যু ঘটে, এই কোশ্চেনটা যদি আমরা দেখি ঘতে দেখো বলা হচ্ছে যে হ্যাঁ এটা মৃত্যু ঘটানো হয়, ঠিক আছে। 1970 সালে নির্বাচনকে বোঝানো হয় এবং এই ফলে রাজনৈতিক মৃত্যু ঘটায়। কিভাবে ঘটায়, কারণ তারা কিন্তু আমরা যখন করা হয় সুদীর্ঘ 24-25 বছরের যখন অত্যাচার শোষণের আকাঙ্ক্ষার বাঙালি মুক্তি লাভের যে আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটায়, সেটা কিন্তু তখন কিন্তু তারা আমাদের ক্ষমতা হস্তান্তর করে না, ঠিক আছে। পূর্ব পশ্চিম পাকিস্তান যে এক রাষ্ট্র হতে পারে না, সেটা তখন স্পষ্ট হয়ে উঠেছিল যে না, তোমরা পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান কখনো এক না, ঠিক আছে। হাতের 5 আঙ্গুল যে এক না, এটারই তারা প্রমাণ করে দেয়, ঠিক আছে। এবং দুইটা দল তখন দুইটা দেশ, তখন আমাদের যে 2টা প্রদেশ ছিল এটা 2টা দেশ হয়ে যায়, ঠিক আছে। 2টা রাষ্ট্র হিসাবে আলাদাই করতে চায়, 2টা জাতি সত্তা হয়ে যায় এবং 2টা আলাদা জাতিতে রূপ নিতে চায়, ঠিক আছে, স্বাধীনতা অর্জনের মাধ্যমে। এই বিষয়গুলো কিন্তু তারা
তারপর কি হয়, তাদের রাজনীতির মৃত্যু ঘটে। তারা যে আসলে যে রাজনীতি, পাকিস্তানে যে সুষ্ঠু রাজনীতি করা সম্ভব না, রাজনৈতিক দল যে কখনো নির্বাচিত হইলেও তারা ক্ষমতা পাবে না, এই বিষয়গুলোরই কিন্তু তখন বহিঃপ্রকাশ ঘটে। ঠিক আছে, এই বিষয়গুলোই কিন্তু তোমার এক্ষেত্রে তুলে ধরতে হবে যে নির্বাচন তারা দিল, নির্বাচন সুষ্ঠু হইলো, ওই ক্ষেত্রে আমরা ভোট দিলাম, ভোট দেওয়ার পরেও আমাদের কি দেওয়া হলো না। তো দেখো তারপরে কিন্তু কি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় এবং 3 মার্চ সমগ্র বাংলায় কিন্তু তোমার করে হরতালের ডাক দেন, এবং তারপর 7 মার্চের রেসকোর্স ময়দানে 10 লক্ষ লোকের সমাগমে কিন্তু তিনি তখন স্বাধীনতার ঘোষণা দেন। এবং এর ফলে কি করে তোমার এক্ষেত্রে 25শে মার্চ তারা করে কালোরাত্রি বা অপারেশন সার্চলাইট তারা চালায় এবং নিরীহ নিরস্ত্র মানুষকে তারা রাত্রিবেলা হত্যা করে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু যখন হয় তারপরে কিন্তু তোমার এর মাধ্যমে কিন্তু ওই তোমার পূর্ব পাকিস্তানে তোমার রাজনীতির মৃত্যু ঘটে, পূর্ব পাকিস্তানে রাজনীতির মৃত্যু। রাজনীতির মৃত্যু ঘটায়। ঠিক আছে, আচ্ছা তারপর আমরা যদি দেখি এক্ষেত্রে বলা হচ্ছে 70 নির্বাচন কোন দল সংখ্যাগরিষ্ঠ অর্জন করে, কোন দল? মুসলিম লীগ না, আওয়ামী লীগ। আচ্ছা, আওয়ামী লীগ করে, মুসলিম লীগ না তার মানে। আচ্ছা যাই হোক, মুসলিম লীগ কখনোই পাবে না। ঠিক আছে, মুসলিম লীগ তো এই যে পাকিস্তানে যে এখন নির্বাচন হলে এর ভিতরে মুসলিম লীগ হলো নওয়াজ শরীফের যে দল, ওইটাও তো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না। ঠিক আছে, সে ক্ষমতায় আছে তারপর সে সংখ্যাগরিষ্ঠ অর্জন করতে পারে না। কি অবস্থা দেখছো পাকিস্তান। লাহোর প্রস্তাব বলতে কি বোঝায়? শেরে বাংলা একে ফজলুল হক কর্তৃক 1940 সালের 23শে মার্চ যে প্রস্তাবটা দেওয়া হয় লাহোরে, ঠিক আছে, ওইটাকেই মূলত লাহোর প্রস্তাব বলা হচ্ছে। উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ নির্বাচনের সাথে পঠিত কোন বিষয়ের নির্বাচনে মিল রয়েছে বলো তো? এটা নির্বাচনে স্বাধীন রাষ্ট্র, হাজার মাইলের ব্যবধান। ঠিক আছে, তারপর নির্ধারিত নির্বাচন অনুষ্ঠিত 2 বছর পর নির্বাচন অনুষ্ঠান আয়োজন করা হয়। নির্বাচন অনুষ্ঠিত হলো পূর্বাঞ্চলে 2 বছর পর। 21 দফা, তার মানে এটা হলো আমাদের 54 নির্বাচন। তো 54 নির্বাচন নিয়ে অলরেডি আমাদের করা হয়েছে, এবং ফলাফল কে কতটি আসন পায়, কে কার নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়, তাদের মার্কা কি ছিল, তারা কতটি আসন পায়, ঠিক আছে, কতদিন ক্ষমতায় থাকে, এই বিষয়গুলো তোমার এখানে তুলে ধরতে হবে। ঘতে বলা হচ্ছে উক্ত নির্বাচনের ফলাফল পাকিস্তানের ভাঙ্গন ত্বরান্বিত করে। এটা ওই 1954 সাল থেকে তারপর 66, 68, 69, 70, 71-এর এই বিষয়গুলো ঘটনাকে তোমার প্রবাহ নিয়ে তোমার এক্ষেত্রে বলতে হবে। ঠিক আছে, প্রবাহ নিয়ে তোমার এই বিষয়গুলোকে বলতে হবে। দেখো 14 নম্বর সৃজনশীলে বলা হচ্ছে কখন পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করা হয়? কখন? 1958 সালে। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই পর্যন্ত আমরা হয়তো এটা 4 থেকে 5 বার পেয়ে গেছি এই প্রশ্নটা। যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল? যুক্তফ্রন্ট 5টা দল নিয়ে গঠিত হয়েছিল। কত সালে গঠিত হয়েছিল, কতটি আসন পায়, এইটাও দিবা, এবং সাথে বলবা যে কেন গঠিত হয়েছিল। মুসলিম লীগকে প্রতিহত করার জন্য কিন্তু এটা গঠিত হয়েছিল, এবং তারা প্রতিহত করতেও পেরেছিল, কিন্তু তাদেরকে ক্ষমতায় রাখা হয়নি, তাদেরকে কিছুদিন পরেই ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এই যে পশ্চিম পাকিস্তানের যে রাজনৈতিক দল মুসলিম লীগ, তারা আসলে পশ্চিম পাকিস্তানের জন্যই করছিল, উন্নয়নেরই চেষ্টা করছিল। তারা পূর্ব পাকিস্তানে কোনো চেষ্টা তো করেনি, বরং পূর্ব পাকিস্তান থেকে সবকিছু শোষণ এবং নিপীড়ন করে নিয়ে যাচ্ছিল। ঠিক আছে, এই বিষয়গুলোই তোমার এক্ষেত্রে বলতে লাগবে। ঠিক আছে, যেমন এই রাজনৈতিক দলটি গঠনের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল আঞ্চলিক স্বাধীনতা বা স্বায়ত্ত শাসনের যে বিষয়টি, যেটা আমাদের সর্বপ্রথম উত্থাপিত হয়েছিল শেরে বাংলার মাধ্যমে, লাহোর প্রস্তাবের মাধ্যমে। ঠিক আছে, স্বায়ত্ত শাসন বা সার্বভৌমত্ব এই মুসলিম লীগ আসার বাণী দিয়েও কিন্তু বাস্তবায়ন করেনি, এর বিরুদ্ধেই তোমার যুক্তফ্রন্ট গঠিত হয়। আরও একটি উদ্দেশ্য কি ছিল? পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের যে বৈষম্যমূলক নীতি অবলম্বন করে, এই বৈষম্য দূর করতে কিন্তু তোমার যুক্তফ্রন্ট গঠিত হয়। উদ্দীপকের দাবিগুলো স্বাধীন বাংলাদেশে। আচ্ছা, গতে বলা হচ্ছে উদ্দীপকের যে দাবিগুলোর কথা বলা হয়েছে, মুক্তির সনদ নামে কোনটা ভাই? যে দাবিগুলো, এই যে তোমার দাবিগুলো মুখস্থ করতে বলেছি, 6 দফার দাবি, 6 দফার 6টা দাবি। ঠিক আছে, 6টা দাবি কিন্তু তোমার এক্ষেত্রে বলতে হবে, এক্ষেত্রে বলা লাগবে। ঠিক আছে, তা ব্যাখ্যা করতে হবে, বলে যে 1 নাম্বার দাবিতে এই আছে, তারপর এভাবে দিয়ে ব্যাখ্যা, 2 নাম্বার দিলা এই আছে ব্যাখ্যা,
3 নাম্বার, ঠিক আছে, এই আছে ব্যাখ্যা, এইভাবে করে 6 নাম্বার, এই আছে ব্যাখ্যা, ঠিক আছে, এইভাবে এটা ব্যাখ্যা করতে হবে। তারপর দেখো তুমি এখানে বলা হচ্ছে উদ্দীপকের দাবিগুলো স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় কী ধরনের ভূমিকা রেখেছিল, এটাও বলা হয়েছে যে 1966 সালের 6 দফা কিভাবে আমাদের পরবর্তীতে তোমার স্বাধীন করতে, দেশ স্বাধীন করতে তোমার আমাদের করেছিল, প্রভাব রেখেছিল। আজকের সর্বশেষ সৃজনশীল এই ক্ষেত্রে আমরা দেখব 15 নম্বর সৃজনশীল। এই ক্ষেত্রে বলা হচ্ছে কোন নেতাকে দেশবন্ধু বলা হয়। দেশবন্ধু কিন্তু আমাদের বঙ্গবন্ধু না, তিনি হলো বঙ্গবন্ধু, বাংলার বন্ধু। আর দেশবন্ধু হলো চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাসকে আমাদের দেশবন্ধু বলা হচ্ছে, ঠিক আছে। তারপর 7ই মার্চের ভাষণের গুরুত্ব আলাদা করে বলার কিছু নেই, ঠিক আছে। তারপর যে নির্বাচনের কথা বলা হয়েছে, কোন নির্বাচনে? আইয়ুব খানের পতন হয় এবং এই পরিস্থিতিতে পাকিস্তান সাধারণ নির্বাচন, পাকিস্তান সরকার সাধারণ নির্বাচন দেয়ই তো সর্বপ্রথম 1970 সালে, জাতীয় নির্বাচন আর কি এটা, ঠিক আছে, জাতীয় নির্বাচন দেওয়া হয়। তারপর নির্বাচনের ঐতিহাসিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব তারা যখন আমাদেরকে দিল না, সরকার গঠন করতে দিল না, তারপর আমাদের শোষণ নির্বাচন করলে তারপর কিভাবে এটা আমাদের হয় 71-এর যুদ্ধ হয় এবং দেশ স্বাধীন হয়, এই বিষয়গুলোই তোমার করতে হবে, ঠিক আছে। এই পর্যন্তই আজকে।